রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। কি বললি? আমি অবাক হয়ে তাকালাম। ছেলে তার রুম থেকে একটা নতুন শাড়ি নিয়ে এল। মা, আজ আমার বান্ধবরা বাড়িতে আসবে। ওরা জানতে চায় আমার গার্লফ্রেন্ড কেমন গো। আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? সে আমার হাত ধরে বলল, প্লিজ মা, শুধু আজকের জন্য। দুপুরে তার 3 বন্ধু এল। আমি নতুন শাড়ি পরে বেরিয়েছিলাম। ছেলে আমাকে দেখিয়ে বলল, এই আমার গার্লফ্রেন্ড। বন্ধুরা বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড খুব সুন্দর। আমি লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। সন্ধ্যায় বন্ধুরা চলে যাওয়ার পর ছেলে আমার কাছে এল। মা, আজ তুমি গার্লফ্রেন্ড সেজেছিলে। কিন্তু আমি চাই তুমি সত্যিকারের আমার হয়ে থাকো। আমি বললাম, মানে? সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি যখন আজ নতুন শাড়িতে ছিলে, তখন আমার বুঝতে পেরেছি তুমি কতটা সুন্দর। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গা চলে যাব। নতুন শাড়ির গন্ধ আমার নাকে এখনও লেগেছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম পূর্ণিমা সরকার। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সুব্রত সরকার, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, শায়েন আর রিয়া। শায়েন 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা আমার জীবনের এক অদ্ভুত ও রহস্যময় অধ্যায়। গল্পটা শুরু হয়েছিল এক বৃষ্টিভেজা রাতে, যখন আমার ছেলে শায়েন হঠাৎ করে আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। সেদিন সকালে শায়েন বলেছিল, মা, আজকে আমার বন্ধুরা আসবে। কিন্তু তাদের কাছে আমি বলেছি আমার একজন গার্লফ্রেন্ড আছে। এখন তুমি সেজে থাকবে। আমি প্রথমে ভেবেছিলাম সে মজা করছে। কিন্তু তার গম্ভীর মুখ দেখে বুঝলাম এটা কোনো হাসির বিষয় নয়। তুই আমাকে কি বলছিস? এটা কি ঠিক হবে? আমি প্রশ্ন করেছিলাম। শায়েন আমার হাত ধরে বলেছিল, মা, তুমি এত সুন্দর। আমার বন্ধুরা বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আজকের জন্য শুধু একবার। আমি না করতে পারিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে আমার মন নরম হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা শুধু আজকের জন্য বলে আমি রাজি হয়ে গেলাম। দুপুরে আমি নতুন একটা নীল শাড়ি পরলাম। চুল বেঁধে একটু মেকআপ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, সত্যি বলতে কি, আমাকে বেশ ভালোই লাগছিল। শায়েনের 3 বন্ধু এল, রাহুল, অমিত আর দেব। তারা আমাকে দেখে অবাক হয়ে গেল। শায়েন আমাকে পরিচয় করিয়ে দিল, এই হলো আমার গার্লফ্রেন্ড। রাহুল বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড তো অসাধারণ সুন্দর। অমিত বলল, কি লাকি তুই। দেব বলল, এত সুন্দর মেয়ে কোথায় পেলি? আমি খুব লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কিন্তু তাদের কথাবার্তা শুনতে পেলাম। তারা শায়েনকে বলছিল যে আমি কত সুন্দর, কত আকর্ষণীয়। আমার মন কেমন যেন আনন্দে ভরে উঠল। চা নাশতার পর বন্ধুরা চলে গেল। শায়েন আমার কাছে এসে বলল, মা, আজ তুমি অসাধারণ লেগেছিলে। আমি গর্বিত হয়েছি। কিন্তু এটা ঠিক হলো না, আমি বললা। আমি তো তোর মা। শায়েন আমার দিকে এমনভাবে তাকাল যা আমি আগে কখনো দেখিনি। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। মা, আজকে তুমি শুধু আমার মা ছিলে না, তুমি ছিলে একজন সুন্দর নারী। আমি অস্বস্তি বোধ করলাম। কি বলছিস তুই? মা, আমি বুঝতে পারছি তুমি কত সুন্দর। আমার বয়স হয়েছে, আমি এখন বুঝি। তুমি শুধু মা নও, তুমি একজন নারী। আমার মাথা ঘুরে যাচ্ছিল। শায়েন, তুই কি বলছিস? এসব কি? মা, আমি চাই তুমি আমার সত্যিকারের হয়ে থাকো। আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, এটা আসলে একটা রহস্যের শুরু। কারণ শায়েন যে কথাগুলো বলছিল সেগুলো সে নিজে থেকে বলছিল না। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে পরিবর্তিত হয়েছিল। আমি খেয়াল করলাম যে শায়েনের চোখের তারা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তার মুখে একটা অদ্ভুত হাসি খেলা করছিল। এটা আমার শায়েন ছিল না। শায়েন, তুই ঠিক আছিস তো? আমি জিজ্ঞেস করলাম। সে হঠাৎ করে থেমে গেল। তার চোখ পিটপিট করে জ্বলছিল। মা, মা, আমার কি হচ্ছে? আমি কেন এসব কথা বলছি? আমি বুঝতে পারলাম যে কিছু একটা গভীরভাবে ভুল আছে।
আমার ছেলে যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে। শায়েন, শোনো, তুমি তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। তার হাত অদ্ভুতভাবে ঠান্ডা ছিল। মা, আমি তোমাকে ছাড়তে পারছি না। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে নিয়ন্ত্রণ করছে গিয়ে। এই কথা শুনে আমার রক্ত হিমে যাওয়ার উপক্রম হল। আমি বুঝতে পারলাম যে এটা শুধু একটা পারিবারিক সমস্যা নয়, এটা কিছু অতিপ্রাকৃত ঘটনার সাথে জড়িত। আমি শায়েনকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম। তুমি কি কোথাও কোনো অদ্ভুত জিনিস স্পর্শ করেছ? বা কোনো অদ্ভুত ব্যক্তির সাথে দেখা হয়েছে? শায়েন চিন্তা করল। হ্যাঁ মা, গতকাল কলেজ থেকে ফেরার পথে একজন বুড়ো লোক আমাকে একটা তাবিজ দিয়েছিল। বলেছিল এটা আমার ভালো হবে। সেই তাবিজটা কোথায়? আমি জরুরি গলা জিজ্ঞেস করলাম। শায়েন তার পকেট থেকে একটা কালো পাথরের তাবিজ বের করল। তাবিজটা অদ্ভুতভাবে গরম ছিল এবং তার থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে আসছিল। শায়েন, এই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছে, আমি বললাম। আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে কিন্তু শায়েন আবার অদ্ভুত হয়ে গেল। তার চোখ আবার ঝলমল করতে শুরু করল। না মা, এই তাবিজ আমাকে সাহায্য করছে। এটা আমাকে বলছে যে তুমি আমার হওয়া উচিত। আমি বুঝতে পারলাম যে এই তাবিজটা একটা অভিশপ্ত বস্তু। এটা শায়েনের মনকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং তাকে দিয়ে এমন কথা বলাচ্ছে যা সে স্বাভাবিকভাবে কখনো বলত না। আমি তাড়াতাড়ি আমার মোবাইল বের করে আমার এক বন্ধু ডক্টর রমিতা দাসকে ফোন করলাম। সে একজন মনোবিজ্ঞানী এবং অতিপ্রাকৃত বিষয়ে অভিজ্ঞ। রমিতা, আমার জরুরি সাহায্য দরকার, আমি বললাম। রমিতা বলল, কি হয়েছে পূর্ণিমা? তোর গলার স্বর খুব চিন্তিত লাগছে। আমি সব ঘটনা বললাম। রমিতা শুনে বলল, এটা শোনাচ্ছে যে শায়েনের উপর কোনো মানসিক প্রভাব আছে। তুমি তাকে নিয়ে আমার কাছে চলে আসো। কিন্তু শায়েন যেতে চাইল না। সে বলল, মা, আমি কোথাও যাব না। আমি এখানেই তোমার সাথে থাকব। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। শায়েন আমাকে ছাড়তে চাইছে না এবং তার আচরণ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠছে। সন্ধ্যার দিকে আমার স্বামী সুব্রত অফিস থেকে ফিরলেন। তিনি দেখলেন আমি এবং শায়েন ড্রয়িং রুমে বসে অদ্ভুত আচরণ করছি। শায়েন আমার হাত ধরে রাখছে এবং আমি অস্বস্তিতে ছিলাম। কি হয়েছে এখানে? সুব্রত জিজ্ঞেস করলেন। আমি সব ঘটনা তাকে বললাম। কিন্তু সুব্রত বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন আমি এবং শায়েন কোনো পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছি। পূর্ণিমা, তুমি কি বলছ? শায়েন তো স্বাভাবিক আছে, সুব্রত বললেন। কিন্তু সেই মুহূর্তে শায়েন হঠাৎ করে উঠে দাঁড়াল এবং তার বাবার দিকে রাগত চোখে তাকাল। বাবা, তুমি আমার এবং মায়ের মধ্যে আসবে না। আমরা একসাথে থাকতে চাই। সুব্রত অবাক হয়ে গেলেন। শায়েন, তুই কি বলছিস? এটা কি আচরণ? শায়েন হঠাৎ করে আমার দিকে ঝুঁকে পড়ল এবং আমার গালে একটা চুমু দিতে চাইল। আমি সরে গেলাম। সুব্রত রাগে ফেটে পড়লেন। শায়েন, তুই কি করছিস? এটা তোর মা। কিন্তু শায়েন হাসতে শুরু করল। একটা ভীতিকর, অপ্রাকৃতিক হাসি। বাবা, মা শুধু আমার। তুমি আমাদের মধ্যে আসতে পারবে না। এই দেখে সুব্রত বুঝতে পারলেন যে সত্যিই কিছু একটা গভীরভাবে ভুল আছে। তিনি আমার কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, পূর্ণিমা, এই তাবিজটা কি? আমি তাবিজের ব্যাপারে বললাম। সুব্রত তাবিজটা দেখে বললেন, এটা দেখতে অদ্ভুত। আমার মনে হয় এটা কোনো কালো জাদুর জিনিস। আমরা তিনজন মিলে ঠিক করলাম যে আমাদের কোনো ধর্মীয় ব্যক্তির কাছে যেতে হবে। আমার এক মামা আছেন যিনি তন্ত্রমন্ত্র জানেন। কিন্তু শায়েন আমাদের যেতে দিল না। সে বলল, আমি কোথাও যাব না। আমি মায়ের সাথেই থাকব। রাতের দিকে পরিস্থিতি আরও খারাপ হল। শায়েন আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। সে বলল, মা, আজ আমরা একসাথে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। শায়েন, তুই কি করছিস? দরজা খোলো। কিন্তু শায়েন আমার কাছে এসে বসল। তার চোখ অদ্ভুতভাবে জ্বলছিল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হয়ে থাকো। আমি চিৎকার করে সুব্রতকে ডাকলাম। সুব্রত দরজা ভাঙতে চেষ্টা করলেন। কিন্তু দরজা অদ্ভুতভাবে শক্ত হয়ে গেছিল। সেই সময় আমি একটা বুদ্ধি পেলাম। আমি শায়েনকে বললাম, শায়েন, তুমি কি জানো যে এই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছে? তুমি আসলে তোমার নিজের কথা বলছ না। শায়েন একটুর জন্য থেমে গেল। তার চোখে বিভ্রান্তির ছাপ দেখা গেল। মা, আমি কি করছি?
আমি সুযোগ পেয়ে তাবিজটা তার পকেট থেকে নিয়ে জানালা দিয়ে ফেলে দিলাম। তাবিজটা মাটিতে পড়ে ভেঙে গেল এবং একটা কালো ধোঁয়া বের হল। শায়ন হঠাৎ করে মাটিতে পড়ে গেল। তার চেতনা ফিরে এল। সে বলল, মা, আমি কি করেছি? আমার কি হয়েছিল? আমি তাকে জড়িয়ে ধরলাম। শায়ন, তুমি ঠিক আছো? সেই তাবিজটা তোমাকে নিয়ন্ত্রণ করছিল গু। সুব্রত দরজা খুলে ভিতরে এলেন। তিনি দেখলেন শায়ন আবার স্বাভাবিক হয়ে গেছে। পরের দিন আমরা আমার মামার কাছে গেলাম। তিনি আমাদের বললেন যে সেই তাবিজটা একটা অভিশপ্ত বস্তু ছিল। যে ব্যক্তি এটা দিয়েছে সে সম্ভবত শায়নের ক্ষতি করতে চেয়েছিল। মামা আমাদের কিছু পবিত্র মন্ত্র শিখিয়ে দিলেন এবং বাড়িতে কিছু ধূপ জ্বালাতে বললেন যাতে বাড়ি থেকে সব নেতিবাচক শক্তি চলে যায়। সেদিন থেকে শায়ন আবার স্বাভাবিক হয়ে গেল। সে তার আগের সব কথার জন্য আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি জানি না আমি কি বলেছিলাম। আমার মনে হয়েছিল অন্য কেউ আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে গিয়ে। আমি বুঝতে পারলাম যে এটা একটা অতিপ্রাকৃত ঘটনা ছিল। কোনো মন্দ শক্তি শায়নকে ব্যবহার করে আমাদের পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন এবং ভালোবাসা সেই মন্দ শক্তির চেয়ে শক্তিশালী ছিল। আমরা একসাথে থেকে এই সমস্যার সমাধান করতে পেরেছিলাম। এই ঘটনার পর আমরা আরও সাবধান হয়ে গেলাম। শায়নকে বললাম যে অচেনা লোকদের কাছ থেকে কিছু নিতে নেই। এবং যদি কখনো কোনো অদ্ভুত অনুভব হয় তাহলে সাথে সাথে আমাদের জানাতে। আমাদের ছোট মেয়ে রিয়াও এই ঘটনা দেখে অনেক কিছু শিখেছে। সে বুঝেছে যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে গেছি। শায়ন তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। সুব্রত অফিসের কাজে ব্যস্ত। রিয়া স্কুলে যাচ্ছে। আর আমি আমার গৃহস্থালির কাজ করছি। কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। আমরা বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা সবসময় বুঝতে পারি না। কিন্তু পারিবারিক ভালোবাসা এবং একতা সব বাধা অতিক্রম করতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে অচেনা লোকদের দেওয়া কোনো জিনিস নেওয়া উচিত নয়। কারণ কে জানে সেটার পিছনে কী উদ্দেশ্য লুকিয়ে থাকে। এই ছিল আমাদের পরিবারের এক অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতা। যদিও শুরুতে মনে হয়েছিল যে এটা একটা পারিবারিক সমস্যা, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ছিল একটা অতিপ্রাকৃত ঘটনা যার সমাধান আমাদের একসাথে মিলে করতে হয়েছিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন পর আরেকটা রহস্যজনক বিষয় ঘটল। শায়নের কলেজের এক বন্ধু রাহুল আমাদের বাড়িতে এল। সে অদ্ভুতভাবে আচরণ করছিল। আন্টি, সেদিন যে আপনি শায়নের গার্লফ্রেন্ড সেজেছিলেন সেটার ব্যাপারে আমি ভাবছিলাম, রাহুল বলল। আমি অস্বস্তি বোধ করলাম। রাহুল, সেটা তো শুধু একটা মজার ব্যাপার ছিল। না আন্টি, আমার মনে হয় আপনি সত্যিই শায়নের জন্য পারফেক্ট। আপনার বয়স কম, দেখতেও সুন্দর। কেন আপনি শায়নকে বিয়ে করেন না? এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে সেই তাবিজের প্রভাব শুধু শায়নের উপর নয়, তার বন্ধুদের উপরেও পড়েছে। রাহুল, তুমি কি বলছ? আমি শায়নের মা গু। কিন্তু রাহুল জোর দিয়ে বলতে লাগল, আন্টি, আপনি এত সুন্দর। শায়নের চেয়ে আমি আপনার জন্য বেশি উপযুক্ত। আপনি আমাকে বিয়ে করুন গু। আমি বুঝতে পারলাম যে সেই অভিশপ্ত তাবিজের প্রভাব এখনও চলমান আছে। যদিও তাবিজটা ভেঙে গেছে, কিন্তু এর নেতিবাচক শক্তি এখনও আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সুব্রতকে ফোন করলাম। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আবার সমস্যা শুরু হয়েছে গি। সুব্রত বাড়িতে এসে রাহুলের আচরণ দেখে বুঝলেন যে আবার কোনো অতিপ্রাকৃত প্রভাব কাজ করছে। তিনি রাহুলকে বাড়ি থেকে বের করে দিলেন। সন্ধ্যায় আমরা আবার আমার মামার কাছে গেলাম। মামা বললেন, পূর্ণিমা, তাবিজটা ভেঙে দিলেও এর প্রভাব পুরোপুরি চলে যায়নি। আমাদের আরও কিছু করতে হবে গি। মামা আমাদের বললেন যে একটা বিশেষ পূজা করতে হবে এবং পুরো বাড়িটা পবিত্র জল দিয়ে পরিষ্কার করতে হবে। পরের দিন আমরা সেই অনুষ্ঠান করলাম। মামা এসে পুরো বাড়িতে মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন এবং পবিত্র জল ছিটিয়ে দিলেন। অনুষ্ঠানের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। রাহুলও স্বাভাবিক হয়ে গেল এবং আগের মতো আচরণ করতে শুরু করল। কিন্তু এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা নতুন বন্ধন তৈরি করেছে। আমরা বুঝেছি যে পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাস এবং সততা কত গুরুত্বপূর্ণ। শায়ন এখন আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। সে বুঝেছে যে অচেনা লোকদের কাছ থেকে কিছু নেওয়া কত বিপজ্জনক হতে পারে। সে এখন সব বিষয়ে আমাদের সাথে আলোচনা করে। আমার ছোট মেয়ে রিয়াও অনেক কিছু শিখেছে।
সে এখন আরও সচেতন এবং পরিবারের সদস্যদের যত্ন নেয়া। সুব্রত এই ঘটনার পর আরও বেশি সময় পরিবারের সাথে কাটান। তিনি বুঝেছেন যে পরিবারের নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। আর আমি শিখেছি যে মা হিসেবে আমার দায়িত্ব শুধু খাওয়ানো পড়ানো নয়, সন্তানদের সুরক্ষা দেওয়াও। আমি এখন আরও সতর্ক এবং সচেতন। এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝেছি যে জীবনে অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু পারিবারিক ভালোবাসা এবং একতার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। আমরা এখনও মাঝে মাঝে সেই ভয়ানক দিনগুলোর কথা মনে করি। কিন্তু আমরা গর্বিত যে আমরা একসাথে মিলে সব সমস্যার মোকাবেলা করতে পেরেছি। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। আমরা এখন জানি যে যত বড় সমস্যাই আসুক না কেন, আমরা একসাথে থাকলে সব কিছু মোকাবেলা করতে পারব। আর সবচেয়ে বড় কথা, আমরা শিখেছি যে সত্য এবং ভালোবাসার শক্তি সব মন্দ শক্তির চেয়ে বেশি। মিথ্যা এবং প্রতারণা যত শক্তিশালী হোক না কেন, সত্য এবং ন্যায়ের জয় হয় শেষ পর্যন্ত। এই গল্প আমি আপনাদের এজন্য বলেছি যাতে আপনারা বুঝতে পারেন যে জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা আগে থেকে ভাবতে পারি না। কিন্তু সেই সময়ে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। আর হ্যাঁ, অচেনা লোকদের দেওয়া কোনো জিনিস কখনো নেবেন না। কারণ আপনি জানেন না সেটার পিছনে কী উদ্দেশ্য লুকানো থাকতে পারে। আমাদের এই অভিজ্ঞতা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে, পারিবারিক সম্পর্ক কত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। মা-ছেলের সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলো আমাদের জীবনের ভিত্তি। এই সম্পর্কগুলোকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই গল্পের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই যে জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন। একা একা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো অতিপ্রাকৃত বা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করুন এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নিন। এই ছিল আমাদের পরিবারের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবেন। আর যদি কখনো আপনাদের জীবনে এমন কোনো রহস্যজনক ঘটনা ঘটে, তাহলে মনে রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই। সত্য এবং ভালোবাসার শক্তি সব মন্দ শক্তিকে পরাজিত করতে পারে। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে।